ইতিহাসে এমন কিছু গল্প আছে যা শুনলে মনে হয় এও কি সম্ভব। আজ আমরা ঠিক এমনই এক শাসকের কথা বলতে এসেছি, যার ধন সম্পদের গল্প যে কোনো কল্পনাকেও হার মানিয়ে দেবে। একবার শুধু কল্পনা করুন তো, আপনার পড়ার টেবিলে দরকারি কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেগুলো যাতে বাতাসে উড়ে না যায় তার জন্য আপনি একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছেন। কিন্তু পাথরটা সাধারণ কোনো পাথর নয়, ওটা আসলে পৃথিবীর অন্যতম বড় আর দামি একটা হীরা। অবাক হচ্ছেন? এটা কোনো সিনেমা দৃশ্য না, এটাই ছিল হায়দ্রাবাদের নিজামের জীবনের এক সাধারণ চিত্র। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই পেপারওয়েটটার দাম কত হতে পারে। আজকের বাজারে এর দাম হবে প্রায় ১,০০০ কোটি টাকা। হ্যাঁ, একটুও ভুল শোনেননি, এই হীরাটাই ছিল সেই বিখ্যাত ১৮৫ ক্যারেটের জেকব ডায়মন্ড। আর এই একটা ঘটনায় বুঝিয়ে দেয় আমরা ঠিক কী পরিমাণ ঐশ্বর্যের কথা বলছি। তো কে ছিলেন এই ব্যক্তি, যার কাছে হাজার কোটি টাকার হীরা ছিল শুধুই একটা কাগজ চাপা দেবার বস্তু? চলুন তাহলে পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের মূল চরিত্রের সাথে। তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান। আচ্ছা, এই নিজাম কারা ছিলেন? নিজাম ছিল হায়দ্রাবাদ রাজ্যের শাসকদের উপাধি। এই হায়দ্রাবাদ কিন্তু তখনকার ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, আয়তনে প্রায় ব্রিটেনের সমান। আসফজাহি বংশের নিজামরা প্রায় ২২৪ বছর ধরে এই বিশাল রাজ্য শাসন করেছেন, আর মীর ওসমান আলী খান ছিলেন এই বংশের সপ্তম এবং শেষ শাসক। তার খ্যাতি কিন্তু শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ১৯৩৭ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের কভার পেজে তার ছবি ছাপে আর তাকে ঘোষণা করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে। আর এই এক স্বীকৃতিতেই তার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তার মোট সম্পদের পরিমাণ ঠিক কত ছিল সেই ধারণা করাও প্রায় অসম্ভব। তবে আজকের দিনের হিসেবে যদি আমরা দেখি, তাহলে তার মোট সম্পদ ছিল প্রায় ২৩৬ বিলিয়ন মার্কিন ডলার। ভাবুন একবার, যা কিনা সেই সময়ে আমেরিকার মোট অর্থনীতির প্রায় ২% সমান ছিল। অবিশ্বাস্য, তাই না? কিন্তু এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েও তার ব্যক্তিগত জীবন ছিল বৈপরীত্যে ভরা। চলুন এবার সেই দিকটা একটু দেখি, কিভাবে এত ধনী একজন মানুষ এত সাদামাটা জীবন কাটাতে পারতেন। আগে বলি, এই যে এত এত সম্পদ, এর উৎসটা কি ছিল? এর মূলে ছিল কিংবদন্তির গোলকোন্ডা খনি। অষ্টাদশ শতকে এই খনি ছিল সারা পৃথিবীতে হীরা পাওয়ার একমাত্র জায়গা। শুধু তাই নয়, তার ব্যক্তিগত কোষাগারে ছিল মিলিয়ন মিলিয়ন পাউন্ডের সোনা, রূপা আর মণিমুক্তা। এমনকি তার নিজের মুদ্রা ছাপানোরও ক্ষমতা ছিল, যা হায়দ্রাবাদী রুপি নামে চলত। তার জীবনটা ছিল দুটো ভিন্ন মেরুর মতো। একদিকে তার গ্যারেজে ৫০টা রোলস রয়েস গাড়ি দাঁড়িয়ে থাকত। তিনি ব্রিটেনের রানী এলিজাবেথের বিয়েতে ৩০০টা হীরা বসানো একটা নেকলেস উপহার দিয়েছিলেন। আর অন্যদিকে এই একই মানুষ খুব সাধারণ কম দামি পোশাক পরতেন, আর তার সবচেয়ে পছন্দের খাবার ছিল স্থানীয় বেকারির ওসমানিয়া বিস্কিট। এই অদ্ভুত বৈপরীত্যই তাকে ইতিহাসের পাতায় এক রহস্যময় চরিত্র করে রেখেছে। তবে তার পরিচয়ে শুধু এই বিপুল সম্পদ বা তার ব্যক্তিগত কৃপণতার মধ্যে আটকে ছিল না। তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক আর আধুনিক হায়দ্রাবাদের অন্যতম স্থপতি। চলুন এবার তার সেই দিকটা দেখি। তিনি তার শাসনামলে হায়দ্রাবাদকে এক আধুনিক চেহারা দিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন উসমানিয়া বিশ্ববিদ্যালয়, উসমানিয়া জেনারেল হাসপাতাল এবং স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ। শুধু তাই নয়, শহরকে বন্যার হাত থেকে বাঁচাতে দুটো বিশাল বাঁধও তৈরি করেন। শিক্ষার প্রতি তার এতটাই অনুরাগ ছিল যে তিনি রাজ্যের মোট বাজেটের ১১% খরচ করতেন শিক্ষার পেছনে। শিক্ষার প্রতি তার এই ভালোবাসা কিন্তু শুধু নিজের রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি সেই সময়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে ১ মিলিয়ন টাকা দান করেছিলেন। এটা তার ধর্ম বর্ণ নির্বিশেষে উদারতার এক অসাধারণ উদাহরণ। আর তার উদারতার সম্ভবত সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় ১৯৬২ সালে। ভারত-চীন যুদ্ধের সময় তিনি ভারতের জাতীয় প্রতিরক্ষা তহবিলে ৫,০০০ কেজি সোনা দান করেন। ভাবুন একবার, আজকের দিনে যার মূল্য হাজার হাজার কোটি টাকা। দেশের জন্য তার এই অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু সব গল্পের মতোই এই রাজত্বেরও একটা শেষ ছিল। চলুন
এবার দেখি কিভাবে নিজামের শাসনের অবসান ঘটল আর ইতিহাসের চাকা অন্যদিকে ঘুরে গেল। ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হল, নিজাম তখন ভারতে যোগ দিতে রাজি হলেন না। তিনি চাইলেন হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে। এর ফল হল ১৯৪৮ সালে ভারতীয় সেনাবাহিনী অপারেশন পোলো নামের এক সামরিক অভিযানের মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করে নেয়, আর এর সাথে সাথে ২২৪ বছরের দীর্ঘ নিজাম শাসনের অবসান হয়। তার ৩৭ বছরের শাসন শেষ হল, কিন্তু গল্পটা এখানে শেষ হয়েও যেন হলো না। প্রশ্ন হল, তার সেই বিপুল সম্পদ আর রেখে যাওয়া পরিচয়ের আজ কি অবশিষ্ট আছে? তার রেখে যাওয়া সম্পদ নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে আইনি লড়াই চলেছে। তার সেই অমূল্য গয়না, যার মধ্যে সেই জ্যাকব ডায়মন্ডও আছে, সেগুলো এখন ভারত সরকারের তত্ত্বাবধানে। কিন্তু তার আসল উত্তরাধিকার হয়তো এই ধন সম্পদ নয়, বরং তার তৈরি করা প্রতিষ্ঠানগুলো, যেগুলো আজও হায়দ্রাবাদের পরিচয়ের এক বড় অংশ। আর রয়ে গেছে এক কিংবদন্তির স্মৃতি, একজন শাসক যিনি একই সাথে ছিলেন অবিশ্বাস্য ধনী আবার ভীষণ মিতব্যয়ী। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, একজন শাসককে আমরা কিভাবে মনে রাখব? তার বিশাল ব্যক্তিগত সম্পদের জন্য, নাকি তিনি সাধারণ মানুষের জন্য যে কাজগুলো রেখে গেছেন তার জন্য? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।